নদীর বুকে ভেসে আছে বাড়ি। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, ঢাকার সদরঘাটের বুড়িগঙ্গা নদীর উপরে সত্যিকারের দোতলা বাড়ি ভাসছে, যেখানে মানুষ ঘুমাচ্ছে, খাচ্ছে, গল্প করছে, যেন জলরাশির বুকে গড়ে উঠেছে একখণ্ড ছোট্ট পৃথিবী। প্রথমে শুনে হয়তো অনেকেই অবাক হবেন, তবে এটাই বাস্তব। বুড়িগঙ্গার বুকে দাঁড়িয়ে দেখলে মনে হবে বিশাল কোনো লঞ্চ বা ট্রলার নোঙর করে আছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এগুলো কোনো জাহাজ নয়, আস্ত দোতলা ভাসমান বাড়ি, যেখানে মানুষ বছরের পর বছর ধরে বাস করছে। এই দৃশ্য নতুন কিছু নয়। পাকিস্তান আমল থেকেই সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে শুরু হয়েছিল এই ভাসমান বসবাসের সংস্কৃতি। যুগ পাল্টেছে, শহর বদলেছে, কিন্তু এখনও টিকে আছে এই নদীবাহিত জীবন। এই চিন্তা ভাবনা আইছে হলো আপনার সেই 1964 সালে পাকিস্তান পিরিয়ডে। 3 বন্ধু চিন্তা ভাবনা করছে যে এরা একটা ভাতের ম্যাচ করবো। ওই সময় এরা একটা ওইরকম কাঠের ডিঙ্গি নৌকা করে ওখানে ভাত খাওয়াইতো। এই আস্তে আস্তে পর্যায়ক্রমে গঠন হয়েছে কি যে আস্তে আস্তে ওদের একটু বড় করছে, আবার একটু বড় করছে। এইভাবেই 71-এ স্বাধীন হইল। 74-এ যাইয়া আমার এই ফরিদপুর বোর্ডিংয়ের ট্রেড লাইসেন্স পাইল মেজর শফিউল্লাহ সাহেবের আমলে। 74-এ যাইয়া সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স। ব্যয়বহুল ঢাকায় অনেক মধ্যবিত্ত মানুষের কাছে এটি যেন এক পরম আশ্রয়, যেখানে ঢাকা শহরে এক গ্লাস পানির দামও নির্ধারিত, আর হোটেলে এক রাত থাকতে গুনতে হয় 1,500 থেকে 2,000 টাকা। সেখানে এই ভাসমান বাড়িগুলোতে মাত্র 40 টাকা থেকে শুরু করে 150 টাকায় রাত কাটানো যায়। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ঢাকার ফিল্মসটা অনেক ভালো, আর আল্লাহ বৃষ্টি দেওয়ার পরে আরও বেশি ভালো লাগছে। মানে যে 2 ঘন্টা রেস্ট নিয়েছি, খুবই শান্ত লাগছে অনেক। মাত্র 120 টাকা। এই বাড়িগুলোর প্রতিটি কেবিন বা ঘরে রয়েছে লাইট, ফ্যান, কাঁথা, বালিশ সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা। কেউ এখানে থাকছেন 2 বছরের জন্য, কেউ বা টানা 15 বছর ধরে। নেই কোনো ঝগড়া, নেই কোনো কোলাহল, সবাই মিলেমিশে যেন একটি পরিবারে পরিণত হয়েছে। এখানে থাকতে ভালোই লাগে। কতদিন ধরে থাকেন? 3 বছর। 3 বছর ধরে থাকছেন। পাশাপাশি কি করেন এমনিতে? আপনার কাজ কি? টিউশনি করি, ছাত্র পড়াই। ছাত্র পড়ান আর এখানে থাকেন? জি, এখানে নদীর পাড়ে খুব ভালোই লাগতেছে। হ্যাঁ, নিরিবিলি, শান্তি কে না চায়। মানে বিল্ডিংয়ে ওটা তো ব্যাচেলার ভাড়া দিতে চায় না আপনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই 64-তে সব কিছু হইয়া তারপরে তখন ছিল ঢালা সিট ভাড়া 5 টাকা, আপনার 20 টাকা ছিল কেবিন ভাড়া। আমি শুরু থেকে দেখছি। আর শুরু থেকে হলো তখন ভাত খাওয়াইতো, কিন্তু ওই থাকতো ফ্রি। পরবর্তী ওই 20 টাকা থেকে 50 টাকা, 50 টাকা থেকে 70 টাকা, 70 টাকার থেকে 80 টাকা, 80 টাকার থেকে 110 টাকা, 120 টাকা সিঙ্গেল রুম ভাড়া। এখন বর্তমান 120 টাকা সিঙ্গেল রুম ভাড়া, ডাবল 150 টাকা। আর মানে যদি সর্বনিম্ন কত টাকা হলে কেন থাকতে পারবে? সর্বনিম্ন 40 টাকায় থাকতে পারবে এখনো। আচ্ছা আচ্ছা, 40 টাকা সিট আমার আছে, কিন্তু ওইটা মালিক পক্ষ কোনো কিছু বহন করে না। আপনার নিজ বাংলা কথা, নিজ খাতা বালিশ নিয়ে আপনি থাকবেন। আচ্ছা আচ্ছা, কথাটা বুঝছেন? এইটা হলো 40 টাকা রাত যাপন করতে পারবেন। আর কেবিন যদি নেন সেই ক্ষেত্রে 120 টাকা যদি কেবিন নেন, তাহলে সেম আবাসিক নিয়ম। আচ্ছা, আপনার ভোটার আইডি কার্ড, তারপরে আপনার পরিচয়পত্র সব কিছু দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে, তারপরে আপনি 120 টাকা দিয়ে রুম নেবেন। রুমে একদম সব কিছু রেডি আছে। জামাই যেমন শ্বশুর বাড়িতে যায়, হ্যাঁ, ওইভাবে ওই যাইয়া খাইয়ে লয়ে মনে করেন কি যাইয়া ঘুমাই যাবেন। এখানে জামাই আদর হয় বিষয়টা। হ্যাঁ, জামাই আদরের মতো আর কি, ডাইরেক্ট বাংলা কথা। পানি যখন ঢেউ তোলে, তখন সেই ঢেউয়ের সাথে তাল মিলিয়ে দুলে ওঠে পুরো বাড়ি। চারিদিকে শুধু পানির ছলাছলা শব্দ, মাঝে মাঝে পাখির ডাক, নেই প্রাচীর, নেই যানজটের হর্ন। মনে হয় শহরের কোলাহলের মাঝেও একটা শান্তির গ্রাম গড়ে উঠেছে। বাইরে থেকে দেখতে এগুলো লঞ্চ বা ট্রলারের মতো, কিন্তু ভিতরে পুরোপুরি মানুষের থাকার উপযোগী করে সাজানো। কাঠামো লঞ্চের হলো, ভেতরে রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘর সবই আছে, যেন নদীর বুকে ভেসে থাকা একটি চলমান বাড়ি। জামাইয়ের খাবারের ব্যবস্থা কি কিভাবে হয়? খাবারের ব্যবস্থা করিম সাহেবের দোতলায় যাবেন, ওখানে অরহ মনে করেন কি যে আপনার হোটেল আছে। এখানে খাবারের ব্যবস্থা নাই? এখানে খাবার আপনার যেখানে মন চায়, আপনি 50 টাকা থেকে শুরু করে 500 টাকা খাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, কথাটা বোঝেন নাই? আবাসিকে কি হোটেল আছে? আবাসিক বোর্ডিংয়ে কিন্তু খাওয়ানোর হোটেল আছে? খাওয়ানোর হোটেল নাই। আপনার বয় আছে, আপনি কলিং বেলে টিপ দিবেন, বয় আসবে, কি খাবেন, কি করবেন, টাকা দিবেন, বাস চলে আসবে সব কিছু। বুঝেন নাই? আজকাল টাকায় সব কিছু।
সব জায়গায় একই রকম সিস্টেম। একদিকে প্রযুক্তির ছোঁয়া লাগা আধুনিক ঢাকা শহর, অন্যদিকে বুড়িগঙ্গার বুকে দুলে থাকা শান্তির এই ঠিকানা। সময় বদলেছে, তবে বদলায়নি এখানকার মানুষের জীবনযাপন। ঢেউয়ের সাথে, নদীর স্রোতের সাথে আর জীবনের বাস্তবতার সাথে তাল মিলিয়ে তারা আজও বেঁচে আছে। হ্যাঁ, বুড়িগঙ্গার বুকে সত্যিই ভেসে আছে দোতলা বাড়ি, আর সেই বাড়ির বাস করা মানুষগুলোর জীবন যেন নদীর মতোই বহমান, চলার মধ্যে, দোলার মধ্যে আর টিকে থাকার সংগ্রামের মাধ্যমেই। দর্শক, এই বুড়িগঙ্গা নদী শুধু মানুষের পারাপারের স্থান নয়, বরং এই বুড়িগঙ্গা নদীর উপরেই তৈরি হয়েছে অসংখ্য মানুষের ঘরবাড়ি। হ্যাঁ দর্শক, আমি বলছি বুড়িগঙ্গা নদীর উপরে যে ভাসমান বোর্ডিং তৈরি হয়েছে সেই বোর্ডিংয়ের কথা, যেখানে একটু প্রশান্তি, একটু আরামায়েশ, একটু ক্লান্তি দূর করার জন্য এই বোর্ডিংয়ে থেকে থাকেন। আমি দেখতে পাচ্ছি এই বুড়িগঙ্গা নদীর তীরে যেই ভাসমান বোর্ডিং, সেই ভাসমান বোর্ডিংয়েই কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এখানেই প্রতিদিন মানুষ থাকেন একটু প্রশান্তির জন্য, রাজধানীর কোলাহল থেকে একটু দূরে থাকার জন্য। দর্শক, কথা বলবো আজকে সেই বিষয় নিয়ে, জানতে চাইবো তাদের কাছে বিভিন্ন আবেগ অনুভূতি। দর্শক, চলুন তাদের কাছ থেকে শুনে আসি। তোমার সময় যেমন আমরা চাকচিক্যময় বাসা বাড়ি দেখি, সেগুলো ফেলে কি এখন মানুষ এখানে এসে থাকে? এখানে তো ওই আদি সেলিমের মতো মানুষ এনে থাকে না, ওই যে ইশরাক হোসেন এনে এসে থাকে না, এদের মতো মানুষে থাকে। এখানে থাকে কারা? আমাদের মতো, আপনাদের মতো যারা গরিব, ক্ষুদ্র ব্যবসায়ী, 500-700 টাকা ইনকাম করে, এরাই এইসব জায়গা থাকে। নিরাপত্তার ব্যবস্থাটা কেমন নাকি? নিরাপত্তা আমার সার্ভিসিং 35 বছর। আমি আপনার নিরাপত্তা কি দেবো? একমাত্র নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ না? কিন্তু আমার এই 35 বছর সার্ভিসিংয়ে কোনো একটা পোলাপান আইসে কয় না যে মোস্তফা আমার 5টা টাকা দাও, কিন্তু এরকম ধরনের লোক আমি পাইনি আর দেখি নেই। মানুষ আসছে থাকছে, মানুষ আসছে থাকছে যাচ্ছে, ব্যাস এই। আর এরকম কোনো দুর্ঘটনাও ঘটে নাই আমার এই 35 বছর জীবনে। আমার সার্ভিসিং 35 বছর। আমি 21 বছর চাকরি করার পরে আমি নিজে মালিক হয়েছি। 21 বছর চাকরি করার পর? 21 বছর চাকরি করার পরে। আপনার এটাই ক্যাপাসিটি কেমন? কত মানুষ থাকতে পারে? আমারটা 60 জন লোকের ক্যাপাসিটি আছে। 60 জন মানুষের? হ্যাঁ। এখানে শুধু 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 খালি ব্যাচেলার। আচ্ছা, মহিলা মানুষ না, মহিলা কোনো এলাও নাই। ও আমি কি বললাম যে আমার ওয়াইফ আমার সম্পদ চিনে না, একমাত্র আমার এক ছেলে 2 মেয়ে, আমার মেয়েরাও চিনে না। জানে যে বাবার ঢাকা ব্যবসা আছে, কিন্তু আমার ছেলেটা চিনে। ছেলে বাইরে থাকে, ছেলে চিনে।